স্পর্শর সামনে বসে আছে মুগ্ধতার বাবা তামিম খান। উনি বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শের সিদ্ধান্তের বিরোধিতা করেন, তা কেবল মুগ্ধতার ব্যাপারে। অন্য কোনো বিষয় নিয়ে স্পর্শর বিরোধিতা করা ওনার সাধ্য নয়। উনি যে বিরোধিতা করেন ঠিক তেমনটা নয়, আবার অনেকটা সেরকমই বলতে গেলে চলে। স্পর্শ সাথে মুগ্ধতার ব্যাপারে উনি একটু গম্ভীরভাবেই কথা বলেন। অন্য বিজনেসের ব্যাপারে বেশিরভাগ প্ল্যান উনি স্পর্শর কাছ থেকেই নেন। মেডিকেলের সাথে সাথে স্পর্শ বিজনেসটা বেশ ভালোই বোঝে। বিজনেসটা স্পর্শ শিখেছে ওর নানা ভাইয়ের কাছে। 90 দশকে স্পর্শর নানা ভাই ঢাকার বিরাট একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, দেশের বাইরেও অনেক নামডাক ছিল। মুগ্ধতার ব্যাপারে তামিম খান স্পর্শর উল্টো সুরে গাইলেও স্পর্শর তাতে কোনো যায় আসে না, তার কারণ স্পর্শ জানে যে উনি যে কারণে স্পর্শর বিপরীতে কথা বলেন তার ফলাফলটা খুব একটা ভালো হবে না মুগ্ধতার জন্য। আর মুগ্ধতার ব্যাপারে স্পর্শ খুব পজিটিভ, যেমন মুগ্ধতা স্পর্শর ব্যাপারে। যদিও মুগ্ধতার পজিটিভনেস বলতে অনলি স্পর্শকে একান্ত নিজের মানুষ মনে করার জন্য। মুগ্ধতা উনার একমাত্র মেয়ে। উনি ওনার বড় ছেলে আরাফকে খুব স্বাধীনভাবেই মানুষ করেছেন। আরাফ যেমনভাবে কাটাতে চেয়েছে তেমনভাবেই ওকে জীবন কাটাতে দিয়েছেন। তা বলে আরাফ উচ্ছন্নে যায়নি। ও একজন ইঞ্জিনিয়ার। উনি চেয়েছিলেন মুগ্ধতার ক্ষেত্রেও তেমনটাই হোক, যদিও মুগ্ধতা স্পর্শের জন্য তেমন বাড়াবাড়ি করতে পারে না। কিন্তু তামিম খান চান যে ওনার বড় ছেলে আরাফের মতো মুগ্ধতাও এমন ফ্রি লাইফ এনজয় করুক, কিন্তু স্পর্শ যে এ ব্যাপারে চরম বিরোধী। অবশ্য তার কারণ ও আছে। স্বাধীনভাবে লাইফ কাটাতে গিয়ে মুগ্ধতা আজ অবধি ওর বাসার আর নিজের ক্ষতি করেছেও প্রচুর। রেগে গেলে বসার জিনিসপত্র ভাঙচুর করে। যেই স্বভাব আজও যায়নি। কার ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে 2 বার। সাইকেল নিয়ে আগে রোজ পুরো বনানী ঘুরত, একদিন রোড অ্যাক্সিডেন্ট ও করে ফেলেছে। তাছাড়া ছোটাছুটি করে প্রচুর বার হাত পা ভেঙেছে। মেডিকেল কলেজে প্রথম দিন একটা ছেলের মুখে ঘুষি মেরে দিয়েছিল শুধু ওকে জানু বলার জন্য। প্রথম মুগ্ধতাকে কিছু না বললেও পরে যখন দেখল যে স্বাধীনতা পেয়ে মুগ্ধতা ধরাকে সরা জ্ঞান করে বসেছে, সাথে নিজের সাথে সকলকে বিপদে ফেলছে, তখন থেকে স্পর্শ হাল ধরল। কলেজে কোনো বিষয় নিয়ে সমস্যা করে কি তা জানার জন্য স্পর্শ সপ্তাহে 2 দিন ওর কলেজে গিয়ে খোঁজ নেই, যা মুগ্ধতা জানে না। মুগ্ধতার জন্যে কোনো রুলস নয়। সারাদিন দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাফালাফি, হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে যাওয়া, মাঝরাতে সাইকেল চালানো, এই সমস্ত জিনিসগুলোতে ভীষণভাবে মুগ্ধতা আকর্ষিত। আর এভাবে যে মুগ্ধতার ফিউচারে ম্যাচিউরিটি লেভেলটা আসতে অনেক লেট হবে এবং ওর ক্যারিয়ারের জন্য খুব একটা ভালো হবে না, সেই বুঝে স্পর্শ ওকে সবসময় করা রুটিনের মধ্যে রাখে। যে জিনিসটা একদম পছন্দ না মুগ্ধতার আর ওর বাবা তামিম খানের, তবুও আগের মতো মুগ্ধতা এত বাদরামি করতে পারে না। উনি মুগ্ধতাকে নিতে এসেছেন, যদিও জানেন যে স্পর্শ কিছুতেই মুগ্ধতাকে নিয়ে যেতে দেবে না, তবু উনি একবার চেষ্টা করে দেখতে এসেছেন যে এইবার যদি কোনো মিরাক্কেল হয়ে গিয়ে স্পর্শ নিজের জেদটাকে সাইডে রেখে মুগ্ধতাকে নিয়ে যেতে দেই। মনে মনে বারবার বলছে যে আল্লাহ প্লিজ এবার যেন কোনো মিরাক্কেল হয়ে যায়, কিন্তু স্পর্শ তো স্পর্শই। উনি গলা পরিষ্কার করে বললেন, স্পর্শ আসলে বলছিলাম কি, আসলে স্পর্শ। ওনার মুখ দিয়ে যেন আর ভয় কথা বার হচ্ছে না। সবকিছু আউলাঝাউলা হয়ে গেছে স্পর্শকে দেখে। ছেলেটাকে দেখলে মনে হবে পৃথিবীর সবথেকে নিষ্পাপ আর শান্ত ছেলে, আর সবচেয়ে কিউট, কিন্তু না। ছেলের সামনে ওনার ভাইয়ের এমন অবস্থা দেখে তনিমা খানের পেট ফেটে হাসি আসছে, কিন্তু সবার সামনে হাসলে ওনার ভাইয়ার অপমান হবে, পরে ওনাকে আরও 10টা বাড়তি কথা শুনতে হবে। তাই দরকার কি হাসার, পরে কথাগুলো মনের মাঝে রিপিট করে গড়াগড়ি দিয়ে হাসবে। স্পর্শ ঠান্ডা দৃষ্টিতে ওনার দিকে একবার তাকিয়ে ব্রেড মুখে দিল। তামিম খান আবার পুনরায় অনেক সাহস জুগিয়ে বললেন, বলছিলাম কি আমি চাই যে মুগ্ধ আমার সাথে ফিরে যাক। তাছাড়া স্পর্শ তুমিই তো বলেছিলে যে তোমাদের দুজনের বিয়ের আগে মুগ্ধতা যেন এই বাসায় না আসে, সেজন্য মুগ্ধতা জেদ করলেও আমি কখনো মুগ্ধতাকে এই বাসায় আসতে দিইনি, আর এখন তুমি নিজেই মুগ্ধকে নিয়ে এসেছ। তোমার কথা থেকে দেখছি তুমি নিজেই সরে এলে, ইজ ইট রাইট? স্পর্শ জুসটা খেয়ে ওনার ওপর শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এটা নিয়ে নিশ্চয় আপনার মনে কোনো সন্দেহ নেই যে আমি আমার মুগ্ধর কখনো কোনো ক্ষতি চাইব না,
সুতরাং যা করব ওর ভালোর জন্যই করব, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো মামু। আর তোমার মুগ্ধতা ততদিন এই বাসায় থাকবে যতদিন না ওর পাগলামিগুলো বন্ধ হয়। আর তোমার যদি একান্তই মনে হয় যে মুগ্ধ আমার কাছে খারাপ থাকবে, তাহলে আমি বলবো সি ইউ ইন কাজী অফিস। মুগ্ধকে বিয়ে করব। শি ইজ অ্যান অ্যাডাল্ট। নো, সে ইজ অলরেডি 19। যদিও এত অল্প বয়সে মুগ্ধ বিয়ে করুক আমি চাই না, তবুও আপনি বাধ্য করলে কেন করব না? যতই হোক সি ইজ মাই বেটার হাফ। মনে মনে, আমার পিঙ্কিশ নগিন। কথাটা বলে ও তামিম খানের মুখ বন্ধ করে চলে গেল। মুগ্ধ ওনাকে ওর কথার জালে ফসালো ভীষণভাবে। না উনি এখন মুগ্ধকে নিয়ে যেতে পারবেন, আর না উনি এখন মুগ্ধর বিয়ে দেবেন। চরম গ্যারাকল। উনি আজ মুগ্ধকে নিয়ে যাবে, প্লাস স্পর্শকে অনেক কিছু শোনাবেন ঠিক করেছিলেন। কিন্তু স্পর্শ আসতেই ওনার সব সাহস টাইটাইফুস। আসলে স্পর্শকে কথা শোনানোর মতো ভাবনা কেবল ওনার কেন সবারই কল্পনাতে আসে। কয়েক মিনিটের মধ্যে স্পর্শ ওর ব্রেকফাস্ট শেষ করে বলল, আম্মু আমি মুগ্ধকে একটু শপিংয়ে বেরোবো, মামুকে যেতে দিও না, উনি লাঞ্চ না করে কোথাও যাবে না। তামিম খান শুকনো গলায় বললেন, না না, আমাকে আজ লাঞ্চ করতে গেলে হবে না, আমাকে অফিসে যেতে হবে আজকে, অফিসে একটা মিটিং আছে। ইউর ইউশ। স্পর্শ মুচকি হেসে চলে গেল। তামিম খান সহ সবার রিয়েকশন গোমরা মুখ মুগ্ধর উদ্দেশ্য। স্পর্শ চলে যেতেই সবার মুখে হতাশা। মিজান আহমেদ শুকনো পাউরুটি মুখে দিয়ে বললেন, মাঝে মাঝে এটা ভেবে কনফিউজড হয়ে যায় যে আমি ওর বাপ নাকি ও আমার বাপ। এই তনিমা ও আমাদেরই ছেলে তো, মানে হসপিটালে বেবি পাল্টাপাল্টি হয়ে যায়নি তো? তনিমা আহমেদ রাগী রোখে তাকেও বললেন, মাথা গেছে তোমার? ছেলেকে ভয় পাও, এটা মানতে তোমার লজ্জা হয় না? উনিও জোর গলায় বললেন, শুধু আমি একা ভয় পাই, তুমি বুঝি পাও না? তনিমা খান মুখ ঘুরিয়ে চলে গেলেন। আসলে স্পর্শ সবার থেকে ছোট, তার ভয় বড়রা কিছু বলতে পারে না, এটা কেউ কারোর সামনে স্বীকার করতে চায় না। ওদের দুজনের কাণ্ড দেখে তামিম খান বললেন, স্পর্শ তো ঠিকই বলেছে, ও তো মুগ্ধর ভালোই চাই। আমিই বেকার জেদ করছি। থাক, মেয়েটা এখানেই থাক, যতদিন স্পর্শ চাই। আমরাও সপ্তাহে 2 দিন আসব, তোমাদের সাথেও দেখা হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? মুগ্ধতা, তুমি টম, আমি জেরি। তুমি কি কিউট অদ্ভুত প্রাণী। কিনে দেবে তুমি পিঙ্কিশ ব্যান্ড, নয়তো আমি ভাঙব তোমার ঠ্যাং। নাচব আমি তাধিন ধিন, গাইবে তুমি নাগিন গিন 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 গিন। স্পর্শরুমে ঢুকছে আর শুনতে পেল মুগ্ধতা বিড়বিড় করে ওর সেই ঐতিহাসিক কবিতা বলছে। স্পর্শরুমে ঢুকতেই মুগ্ধতা মুচকি হেসে স্পর্শর সামনে দাঁড়িয়ে বলল, এই যে পিঙ্কিশ বান্দর, আমি একটা কবিতা লিখেছি, শুনবেন? স্পর্শ অলরেডি শুনে ফেলেছে মুগ্ধতার কবিতা, তাই দ্বিতীয়বার মুগ্ধতার সেই ঐতিহাসিক কবিতা শোনার ইচ্ছা আর স্পর্শর নেই। তাই জন্য স্পর্শ মুগ্ধতার পাশ কাটিয়ে রুমে এসে বলল, হমম, বলো, বাট ও তো সুর করে বলার দরকার নেই, ডু ইট ফাস্ট। মুগ্ধতা কবিতা বলতেই যাবে, তখনই মুগ্ধতার ফোন বেজে উঠল। স্পর্শ মনে মনে ভাবল, যাক, ইন্নালিল্লাহ পড়তে হলো না, স্পর্শ ভাগ, জলদি ভাগ। কথাটা বলে মুগ্ধতাকে বলল, এই মুগ্ধ, তোমার ফোন বাজছে দেখ। ফোনটা একটু জোরেই বাজছে, হয়তো তোমার খুব ইম্পর্টেন্ট কল, পিক আপ ফাস্ট। মুগ্ধতা ছুটে গিয়ে ফোনটা ধরল, ওর ভাবি রোজা ফোন করেছে। মুগ্ধতা স্পর্শর দিকে ফোনটা ঘুরিয়ে বলল, ভাবি ফোন করেছে, আমি যাই কথা বলে আসি। স্পর্শ মাথা নাড়িয়ে সম্মতি জানাল। যা, আজকের মতো রোজা ভাবি বাঁচিয়ে নিল কবিতা শোনার হাত থেকে। স্পর্শ শাওয়ার নিতে গেল, মুগ্ধতাকে নিয়ে শপিংয়ে বেরোবে। আচ্ছা, আপনাদের এখানে নাগিন হেয়ার ব্যান্ড পাওয়া যায় না? মুগ্ধতার এমন উদ্ভট কথা শুনে বিউটি প্রোডাক্টের পার্টের দুটো লেডি স্টাফ অবাক হয়ে গেল। একটা মেয়ে থতমত খেয়ে বলল, সরি আপু, বুঝলাম না। মুগ্ধতা এবার অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল,
মানে বলছিলাম যে আপনারা তো এমন হেয়ার ব্যান্ড সেল করেন যেখানে ব্যান্ডে টেডি থাকে, ফ্লাওয়ার্স থাকে, ব্লা ব্লা এক্সেট্রা। আমি ওই টেডির বদলে ওখানে নাগিন মানে একটা পিঙ্ক কালারের স্নেক চাইছি, পাওয়া যাবে? মেয়ে দুটো নিজেদের মুখের দিকে চাওয়াচাই করল। আরেকটা মেয়ে শুকনো ঢোক গিলে বলল, সরি ম্যাম, আমরা তো এমন ব্যান্ড বিক্রি করি না। আসলে আপনার মতো করে তো কেউ ভাবে না। আপনাকে দেখে তো মনে হয় যথেষ্ট ম্যাচিওর, তবুও এমন ভাবনা আর পছন্দ, সত্যিই অবাক হচ্ছি। আর তাছাড়া বাচ্চারা এমন ব্যান্ড দেখলে ভয় পাবে, তাই আর কি, আমরা এই ধরনের প্রোডাক্ট রাখিনি। আচ্ছা, এখানে না পাওয়া গেলেও এই এত বড় সুপার মলে কোথাও তো পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে সেটা বলুন। সরি ম্যাম, এমন ব্যান্ড এই সুপার মল কেন, পুরো ঢাকাতেও আপনি পাবেন না। মুগ্ধতা রেগে গিয়ে বলল, হা, এমন সুপারমল রেখে কি লাভ যেখানে একটা পিঙ্কিশ নাগিন ব্যান্ড পাওয়া যায় না? আপনাদের শপিং মল নিয়ে আমার পুরো ধারণাই ভুল ছিল। এখন মনে হচ্ছে পুরো ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ শপিং মলে আপনাদের। কথাগুলো বেশ জোরে জোরেই বলছে মুগ্ধতা। ওর কথাটা শুনে মেয়ে দুটোরও রাগ হচ্ছে। আশেপাশের মানুষজন ওদের দিকে তাকাচ্ছে, আর মুগ্ধতা বারবার বলছে যে এটা ঢাকার মাঝে সবচেয়ে খারাপ শপিং প্লেস। সেক্ষেত্রে মুগ্ধতার কথাতে পাবলিকের মাঝে একটা নেগেটিভিটি আসতেই পারে শপিং মল নিয়ে। তাই মেয়ে দুটো আর চুপ করে না থেকে বলল, আপু, এটা একটা পাবলিক প্লেস, এভাবে না চেঁচালেই ভালো হবে। আর তাছাড়া আপনি যেমনটা চাইছেন তেমনটা নেই বলে আমাদের শপিং মল খারাপ এটা কিভাবে বলতে পারেন? মুগ্ধতার থামার নাম নেই। ওর ঝগড়া করতে ভালো লাগে, ও ঝগড়া করে যাচ্ছে। হঠাৎ এমন চেঁচামেচি শুনে নিতু এসে দেখল পুরো কাণ্ড। সাথে সাথে সবটা ফোনে রেকর্ড করে নিল। আব আয়েগা মাজা। নিতু ওর আম্মুর সাথে শপিংয়ে এসেছিল। স্পর্শকে দেখতে পেয়ে নিতু ছুটে গিয়ে বলল, ওই মুগ্ধতা বলে কে আছে না, দেখুন ও কি ঝগড়াটাই না বাঁধিয়েছে। স্পর্শ নিতুর কথায় কান না দিয়ে ছুটে গেল মুগ্ধতার কাছে। ও মুগ্ধতার কাছেই আসছিল চিৎকার শুনে। ও আন্দাজ করেছিল যে নিশ্চয়ই মুগ্ধতা কিছু গণ্ডগোল করবে। আসলে ও এতক্ষণ ধরে মুগ্ধতাকে কল করছিল কিন্তু কলে পাচ্ছিল না, তাই ছুটে এল চেঁচমেচি শুনে। স্পর্শ গিয়ে দেখে মুগ্ধতা ঝগড়া করছে, তাই তাড়াতাড়ি করে ওনাদের কাছে ক্ষমা চেয়ে মুগ্ধতাকে সেখান থেকে নিয়ে চলে এলো। সামনেই মুগ্ধতার বার্থডে, তাই স্পর্শ আলাদাভাবে ওর জন্য গিফট কিনছিল, আর তার মাঝে এত কিছু করেছে মুগ্ধতা। ড্রাইভ করছে স্পর্শ, আর মুগ্ধতা পাশে বসে আইসক্রিম খাচ্ছে। মাঝে মাঝে রেগে গিয়ে মেয়ে দুটোর নামে উল্টোপাল্টাও গাইছে। স্পর্শ শান্ত হয়ে আছে। একেই মুগ্ধতা হট মেজাজে রয়েছে, তার ওপরও যদি রেগে যায় তো সিচুয়েশন বিগড়ে যাবে। অর্থাৎ চুপ থাকায় শ্রেয়, কারণ পাশে বসে আছে পিঙ্কিশ নাগিন। সিফাত স্যার ক্লাস নিচ্ছেন আর মুগ্ধতা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সিফাত স্যার মুগ্ধতাদের ফিজিওলজির টিচার। এই ফিজিওলজি এমন একটা সাবজেক্ট যার প্রতি মুগ্ধতার কোনো ইন্টারেস্ট নেই, যদিও স্পর্শ ব্যাপারটা এখনও জানে না। যদি জানে তাহলে হয়তো এটাই হয়ে যাবে মুগ্ধতার ফেভারিট সাবজেক্ট, কারণ স্পর্শ এই সাবজেক্টের প্রতি এত গুরুত্ব দেবে যে মুগ্ধতা বাধ্য হবে পড়তে। মুগ্ধতা গালে হাত দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, আর ওর পাশে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড শুভ্রতা। মুগ্ধতা শুভ্রতা ছাড়া আর কারো সাথে মেশে না, আর ও কারোর সাথে মিশতে ইন্টারেস্টেড ও নয়। যদিও এ নিয়ে স্পর্শ কখনো কিছু বলেনি, কারণ মুগ্ধতা যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটাই স্পর্শ মেনে নেই। ফিজিওলজি শুভ্রতার ফেভারিট সাবজেক্ট, তাই শুভ্রতা খুব মন দিয়ে পড়া শুনছে। কিন্তু এখন মুগ্ধতার ভীষণভাবে মন চাইছে যে শুভ্রতাকে বিরক্ত করতে, কিন্তু ও তা করবে না, কারণ পড়াশোনার সঙ্গে কোনো আপোষ নয়। শুভ্রতাকে ডাকতে গিয়েও মুগ্ধতা ডাকল না। নিজে এবার একটু ক্লাসে কনসেন্ট্রেট করার চেষ্টা করল। স্যারের দিকে তাকাতেই দেখল সিফাত স্যার ওর দিকে তাকিয়ে আছে। স্যারের সাথে মুগ্ধতার এমন চোখাচোখি হলেই মুগ্ধতা একটু ঘাবড়ে গেল। আর তখনই স্যার মুগ্ধতাকে বলল, মুগ্ধ স্ট্যান্ড আপ। স্যার এর মুখে মুগ্ধ নামটা শুনে মুগ্ধতার খুব রাগ হয়ে গেল। মুগ্ধ নামটা শুধু কাছের মানুষদের জন্য, সেই নামে ডাকার অধিকার সবার নেই, তাই এখন ওনার মুখে ওর মুগ্ধ নামটা শুনে খুব রাগ লাগছে। এরপর খানিকটা ভারী গলায় বলল, মাই নেম ইজ ফারহার খান মুগ্ধোটা স্যার, ইটস মিন মুগ্ধোটা,
নট মুগ্ধ। নেক্সট টাইম নামটা সঠিকভাবে ডাকবেন। ক্লাসের সবার মাঝখানে উনি যেন মুগ্ধতার এমন কথাতে অস্বস্তি বোধ করলেন। উনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন যে মুগ্ধতার কনসেন্ট্রে নেই ক্লাসে, ইভেন উনার ক্লাসে কখনোই মুগ্ধতাকে উনি এটেন্টিভ দেখেন না, অথচ সব টিচারাই মুগ্ধতার প্রশংসা করে, তাই ওনার ক্লাসে মনোযোগ না দেওয়ার ব্যাপারটা ওনার বড্ড অবাক লাগে। উনি নিজেকে সামলে বললেন, তোমার অ্যাটেনশন কোথায় থাকে পড়ানোর সময়? মুগ্ধতা স্ট্রেটকাট উত্তর দিল, আমার মন ক্লাসেই আছে স্যার। ওনার রাগ হচ্ছে এবার। মুগ্ধতার এমন উত্তরে উনি এবার খানিকটা জোরে বললেন, মুখে মুখে তর্ক করো, ম্যানারস জানো না? তোমার প্যারেন্টসকে বলবে দেখা করতে, আর পুরোটা ক্লাস এভাবেই দাঁড়িয়ে থাকো। মুগ্ধতা কিছু বলতে যাবে তখনই সুব্রতা ওর হাত চেপে ধরল, ফিসফিস করে বলল, স্টপ মুগ্ধ, তুই তো জানিস উনি এমনই, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। মুগ্ধতাকে বকেছে দেখে নিতু হাসছে। মধু কিছু বলছে না, এমনিতেই কালকের ঘটনার জন্য মধুর রাগ রয়েছে নিতুর ওপর। মুগ্ধতা একবার নিতুর দিকে তকিয়ে নিতুর দিকে থেকে চোখ সরিয়ে নিল। মেয়েটাকে কোনো দিন যদি ফাঁকা রাস্তায় একা পাই তাহলে মুগ্ধতা যে ওর কি করবে সেটা মুগ্ধতা নিজেও জানে না। পুনরায় পড়ানো শুরু করেছেন, কিন্তু শুভ্রতার মন বসছে না পড়াতে। মুগ্ধকে দাঁড় করিয়ে রেখেছে, আর তাকে এমনভাবে দেখতে শুভ্রতার একদমই ভালো লাগে না। মুগ্ধতার হাতটা ধরে বসে আছে শুভ্রতা। মুগ্ধতা ওর বেস্ট ফ্রেন্ড। মুগ্ধতা পছন্দ করে না যে শুভ্রতা ও ছাড়া আর কারোর সাথে বেশি কথা বলুক, তাই শুভ্রতা অন্য কারোর সাথে মেশার বেশি চেষ্টা করে না। দুজনেই সেই ক্লাস 5 থেকে বেস্ট ফ্রেন্ড। শুভ্রতা স্পর্শ আর মুগ্ধতার বাড়ির কথা সবই জানে, এমন কোনো কথা নেই যে যেটা শুভ্রতা জানে না মুগ্ধতার ব্যাপারে। স্পর্শ ও শুভ্রতাকে নিজের বোনের মতো ভাবে। ক্লাস 5-এ যখন মুগ্ধতার সাথে শুভ্রতার প্রথম দেখা হয়, তখন ওদের দুজনের মাঝে নামের মিল আছে বলে মুগ্ধতা শুভ্রতার সাথে ফ্রেন্ডশিপ করে, তারপর ওরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়। শুভ্রতা যে খুব শান্তশিষ্ট তেমনটা একেবারেই নয়, ও খুব চঞ্চল, কিন্তু মুগ্ধতার মতো এতটা নয়। কলেজে থাকতে একসাথে দুজন যে কতবার কলেজ বাঙ্ক করেছে হিসাব নেই, আর প্রতিবারেই ধরা খেয়ে স্পর্শর কাছে পানিশমেন্ট পেয়েছে। ক্লাস শেষে স্যার চলে যেতেই মুগ্ধতা ধপ করে বসে পড়ল, দাঁত কির কির করে বলল, ওই নিতুর বাচ্চাকে যদি আমি একদিন আলাদা করে পেয়েছি তাহলে ওর যে আমি কি হাল করব, দেখে নিস। শুভ্রতা মুগ্ধতার গাল দুটো টেনে দিয়ে বলল, দোস্ত চিল, ওই নিতুকে বাগে পাই আমিও কি ওকে ছেড়ে দেব নাকি? হা, আমার বেস্ট ফ্রেন্ডের উপর হাসা, ওকে দেখে নেব। মুগ্ধতা শুভ্রতার গাল টেনে দিয়ে বলল, হাই মেরি কালী নাগিন মেরি জান। শুভ্রতাও বলল, হাই স্পর্শ ভাইয়ার পিঙ্কিশ নাগিন। কথাটা বলে দুজনে দুজনের দিকে তাকাতে ডেভিল স্মাইল দিল। ওরা দুজন যখন একসাথে হয় তখন মনে হয় পুরো পৃথিবীটা ওদেরই জন্যই। স্পর্শ ভাইয়া যে এত রোমান্টিক, বাবা জানাই ছিল না। স্পর্শ ভাইয়া তোকে রাতের ঢাকা শহর ঘোরালো, ওয়াও কি কিউট আমার ভাইয়াটা, কি রোমান্টিক। শুভ্রতার কথা শুনে মুগ্ধতা থেমে গেল, থেমে বলল, এই তুই ফকিন্নির মতো ওনার হয়ে কথা বলছিস কিল্লাই? উনি নিশ্চয়ই তোকে ঘুষ খাওয়াইছে, যার লাইগা তুই ওনার হয়ে কথা বলতাছস। মুগ্ধতার কথা শুনে শুভ্রতা বলল, দোস্ত তোর মুখের কি ভাষা, তুই ও আমার দলে নাম লিখিয়েছিস আগে বলিসনি তো। এতদিন ধরে কটিস করছিলাম, আজকে তোকে বলে চমকে দিলাম, ভালো না। পুরো চুমু দোস্ত, কিন্তু স্পর্শ ভাইয়া শুনলে তোর হাত পা ভেঙে রেখে দেবে। নাগিনদের হাত পা হই নাকি দোস্ত আগে বলস নাই তো। সে যাই হোক, তুই ওনার হয়ে কথা বলছিস, জানিস কি উনি কি কি করেছে? স্পর্শ ভাইয়াও ভুল করে? উনি আমার সেই ব্যান্ডটা ড্রেনে ফেলে দিয়েছে যেটা বাবা চিটাগং থেকে এনে দিয়েছিল। ওটা এখন আমি কোথায় পাই? ঢাকাতেও নাই, কালকে এক ফকিন্নি মার্কা শপিং মলে গিয়েও পাইনি। ওরা কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছে, ছুটি হয়ে গেছে, অর্থাৎ স্পর্শ নিতে আসবে, কিন্তু এখনো স্পর্শ আসেনি দেখে শুভ্রতা আর মুগ্ধতা এতক্ষণ ধরে গল্প করছিল।
শুভ্রতাকে ওর বিএফ নিতে আসে। শুভ্রতার বিএফের সাথে শুভ্রতার বিয়ে ঠিক হয়ে আছে, 5 বছর পর মেডিকেল কমপ্লিট হলে বিয়ে হবে। ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছে, তখনই পাশ থেকে একটা মেয়ে হাসতে হাসতে বলে উঠল, হা হা, পাগলদেরকে যে কেন শপিং মলে ঢুকতে দেই বুঝি না। আমি যতদূর জানি পাগল কোনো বড় শপিং মলে এলাও না, তাহলে হয়তো জোর করে ঢুকে গেছে। পয়সাওয়ালা পিঙ্কিশ নাগিন পাগল তো সেই জন্য হয়তো। মুগ্ধতা আর শুভ্রতার বুঝতে বাকি রইল না যে কাকে উদ্দেশ্য করে বলছে। তখনই পাশ থেকে নিতু ফোনের ভিডিওটা অফ করে বলল, দেখলি তো ভিডিওটা, কিভাবে পাগলের মতো শপিং মলে ঝামেলা করছিল। আমি তো দেখলাম কত লোক ভিডিও করছে, তাই আমারও ফ্রিতে বিনোদন নিতে সমস্যা কি? আমি কেন একা হাসব, তোরাও হাস, তাই তোদেরকে দেখালাম। সবাই এই পাগলের থেকে দূরে থাকিস, কামড়ে টামড়েও দিতে পারে। কিভাবে পাগলরা যে ঢাকা মেডিকেলে চান্স পেল বুঝি না। নিতুকে থামিয়ে দিয়ে ওর পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই ভিডিওটা শেয়ার করা না, ফেসবুকে আপলোড দেব। কথাটা বলে আবার সবাই হাসাহাসি আরম্ভ করল। নিতু আবার বলতে লাগল, স্পর্শকে চিনিস তো? ঢাকা মেডিকেলের সার্জন, উনি তো এই মেয়েটার জ্বালাই অতিষ্ঠ। এত ইরিটেটিং মেয়ে, যেই দেখল যে এত বড় একটা ডক্টর অমনিই তার গলায় ঝুলে গেল। লজ্জা শরম কিছু নেই এই মেয়ের। পাশ থেকে আর একটা মেয়ে বলল, বিছানায় ও হয়তো। মেয়েটা কিছু বলতে যাবে তার আগে শুভ্রতা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই ফকিন্নির বাচ্চা, লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে বলিস? ও কিছু বলছে না বলে ভেবেছিস পার পেয়ে যাবি? বেয়াদব কোথাকার, পরিবারের লোকজন এই করতে পাঠায় তোদেরকে। ডক্টরি পড়তে এসেছিস এইসব করার জন্য, এইসব শেখার জন্য। আর নিতু, তুই কি জানিস এর ফলাফল ঠিক কি হতে পারে? শুভ্রতার কথা শুনে ওরাও ঝামেলা করতে শুরু করল, কথা কাটাকাটি হচ্ছে বেশ। শুভ্রতা পিছন ঘুরে তাকাতেই দেখল মুগ্ধতা নেই। ও অবাক হয়ে গেল। বাকিরা সবাই আনন্দে হাসছে আর বলছে যে ভয় পালিয়েছে, বলে আবার হাসতে শুরু করল। নিতু ওদের থেকে সরে এসে মুগ্ধতার ফোনে ফোন দিল। রিং হচ্ছে, মুগ্ধতা তুলছে না। হঠাৎ ফোন সুইচ অফ বলে উঠল। শুভ্রতা ভয় পেয়ে গেল, না জানি মেয়েটা কোথাত গেল। তাড়াতাড়ি করে স্পর্শকে ফোন করল। ফোন করতেই 3বারের বেলায় রিং হতেই স্পর্শ ফোন তুলে বলল, শুভ্রতা, তোমরা কোথায়? তোমাদের তো দেখছি না। তুমি আর মুগ্ধ কি কলেজ থেকে বার হওনি এখনো? ভাইয়া, একটা সমস্যা হয়েছে, মুগ্ধ কোথায় বেরিয়ে গেছে। এরপর শুভ্রতা সবটা স্পর্শকে বলল। স্পর্শর মাথায় রক্ত উঠে গেছে। ফোনটা কেটে কলেজে ঢুকল, দেখল নিতু আর ওর ফ্রেন্ডরা মিলে হাসাহাসি করছে। স্পর্শ নিতুর নাম ধরে ডেকে বলল, নিতু কাম হেয়ার। নিতু স্পর্শর কাছে যেতেই স্পর্শ প্রশ্ন করল, আমার মুগ্ধ কোথায়? নিতু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হার, সি ইজ টোটালি ম্যাড, আ সাইকো, স্টুপিড। না জানি মেয়েটা এত পাগলামির পরও আপনি এত পজেসিভ কেন? ইউ ডিসার্ভ আ বেটার গার্ল লাইক মি। কথাটা শেষ করতে না করতেই স্পর্শ নিতুকে ঠাস করে একটা চড় মারল। এত জোরে মেরেছে যে আশেপাশে সবাই চমকে গেছে। সবাই ভয়ে চুপ হয়ে আছে। নিতুর রাগ লাগছে, আবার খারাপও লাগছে, এত সকলের মাঝে ওকে চড় মারল। ভাইয়া, আপনি কি এটা ঠিক করলেন? গালে হাত রেখে স্পর্শ রেগে গিয়ে বলল, জাস্ট একটা চড় মেরেছি, এর থেকে বেশি কিছুও করতে পারি। আমার মুগ্ধর যদি কিছু হয়েছে তো আই উইল কিল ইউ নো ম্যাটার হোয়াট। কথাটা বলে স্পর্শ চলে গেল। নিতু এবার ভয় পাচ্ছে স্পর্শর কথা শুনে। স্পর্শ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বলল, শুভ্রতা আদিলও এসেছে তোমাকে নিতে, তুমি চলে যাও এন্ড ডোন্ট ওয়ারি, তোমার বেস্ট ফ্রেন্ডের কিছু হতে দেব না। শুভ্রতা মুচকি হেসে বলল, জানি ভাইয়া। স্পর্শ মুচকি হেসে চলে গেল। এখন ও মুগ্ধতার বাসায় যাবে,
স্পর্শর বাসায় যাবে না, কারণ মুগ্ধতা ঠিক ভালোভাবে জানে না যে স্পর্শর বাসায় ভালো সুইসাইড পয়েন্ট কোনোটা, মানে ছাদে গিয়ে নাকি অন্য কোথাও। যেহেতু ওর নিজের বাসায় ও অনেকবার মরার চেষ্টা করেছে, তাই ওর সেক্ষেত্রে সুবিধাই হবে। তাড়াতাড়ি ড্রাইভ করে মুগ্ধতার বাসায় গেল। বাসায় ঢুকতে মুগ্ধতার আম্মুকে কোথাও দেখল না। স্পর্শ হয়তো ঘরই ঘুমাচ্ছে, আর রোজা ভাবিকেও দেখল না। রোজা হয়তো তার ছেলে নিবিড়কে কে নিয়ে ছাদে গেছে। স্পর্শ তাড়াতাড়ি করে গেল, দরজা ধাক্কা দিয়ে বলল, মুগ্ধ দরজা খোলো। স্পর্শর গলার আওয়াজ শুনে মুগ্ধতা ভয় পেয়ে গেল। এতক্ষণ ধরে ঘুমের ওষুধের শিশিটা খুঁজতে খুঁজতে ওর সময় চলে গেছে অনেক। স্পর্শর গলার আওয়াজ শুনে মুগ্ধতা তাড়াতাড়ি করে গুনে গুনে 7টা ঘুমের ওষুধ বার করল। 7টার বেশি শিশিতে আর ছিলও না। ওষুধগুলো হাতে নিয়ে মুগ্ধতা বিড়বিড় করে বলল, এবারই লাস্ট। তারপর মুগ্ধতা, ইউ আর গন। তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ওই পিঙ্কিশ বান্দর স্পর্শ তোকে আর খেতে দেবে না। উনিই বা কেন আমাকে বাঁচাবে? উনি তো ওই নিতুকে ভালোবাসে, আমাকে তো বাসে না। ওই নিতু হলুদ নাগিন আজ আমাকে কত উল্টোপাল্টা বলল, আমি কিনা ওনার বিছানায়। ছিহ না, এত কিছু বলার পরও তো উনি ওই নিতু বাচ্চাকে কিছু বলবে না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? কথাটা বলে মুগ্ধতা ওষুধগুলো খেয়ে নিল। ওষুধগুলো খেয়ে মুচকি হেসে বলল, ফাইনালি এবার তো ওই পিঙ্কিশ বান্দরকে একবার রুমে আসতে দেওয়া যায় কি বলছি? আমি দরজা না খুললেও তো ওনার কাছে ডুপ্লিকেট চাবি আছে, উনি তো দরজা খুলেই ফেলবেন। তাই আমিই বরং দরজা খুলি, তাতে মরার আগে ওনার কাছে আমার রেসপেক্টটা যদি বেড়ে যায়, পড়ে তো বলবে যে মুগ্ধ অনেক বাধ্য একটা মেয়ে ছিল, আমার সব কথা শুনত। কথাটা বলে মুগ্ধতা দরজা খুলে দিল। স্পর্শ মুগ্ধতাকে ঠিকঠাক অবস্থায় দেখে একটু অবাক হল। চারিপাশে তাকিয়ে দেখল যে কোনো গড়বড় আছে কিনা। না, সব তো ঠিকঠাক। মুগ্ধতা হাসিমুখে বলল, আপনি এখানে যে? তুমি এখানে কেন? আম্মুকে দেখতে ইচ্ছা করছিল, তাই চলে এলাম। ওহহ, তাই নাকি? হমম। মুগ্ধতা বিছানায় বসে বলল, আর হয়তো 30 মিনিট মতো সময় আছে হাতে। কি খাবেন বলুন, চা নাকি কফি? বিরিয়ানি বা অন্য কোনো হেভি খাবার বলবেন না প্লিজ, কারণ আমি পারি না, আর অত সময়ও আমার কাছে নেই। স্পর্শর ভ্রু কুঁচকে এলো। মুগ্ধতা বারবার সময় কথাটা বলছে, ওর খটকা লাগছে একটু, তবুও বলল, তুমি কফি বানতে পারো? হম্মম পারি তো, ওটাই শুধু পারি। ওকে কফি আনো, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি কি করে বানাই? হয়তো কফিতে হাফ মগ চকলেট দিয়ে হয়তো ব্ল্যাক বানিয়ে তারপর 1 চামচ কফি দেই। কি ইজি। বাই দাওয়ে, এটাকে ব্ল্যাক কফি বলে কেন? চকলেট কফি বললেই পারে। হোয়াটেভার, শেষবারের মতো উনি আমার হাতের কফি খেতে চাইছে, আমি না দিয়ে পারি। আজকে হাফ কাপের বদলে না হয় পুরো কাপই চকলেট দিয়ে দেব। মুগ্ধতা মনে মনে বলতে লাগল। মুগ্ধতাকে চুপ থাকতে দেখে স্পর্শ বলল, কি ভাবছ এত? ওই যে ভাবছিলাম কফিতে কতটা চকলেট দেব, তাই আর কি। হোয়াট? না না, কিছু না, আপনি বসুন, আমি আসছি। মুগ্ধতা উঠতে গেলেই স্পর্শ ওর হাত ধরে বসিয়ে দিয়ে বলল, কটা ওষুধ খেয়েছ? মুগ্ধতা কিছু না বোঝার ভান করে বলল, হুদাই ওষুধ কেন খেতে যাব আমি? ওই যে তুমি পাগল তাই। কথাটা বলতেই মুগ্ধতা রেগে গেল। রেগে গিয়ে বলল, আপনিও ওই ফকিন্নি নিতুর মতো বলছেন? ওই ফকিন্নির জন্য জীবনে এই প্রথম 7টা ওষুধ একসাথে খেয়েছি। তা কিসের ওষুধ খেয়েছ? ঘুমের ওষুধ। সুইসাইড প্ল্যান? ইয়েস, এইবার সিরিয়াস সুইসাইড। আপনিও বাঁচাতে পারবেন না। আর মাত্র 25 মিনিট, হাত ছাড়ুন, তাড়াতাড়ি কফি বানাই। একটা গুড নিউজ দেওয়ার ছিল, না শুনেই চলে যাবে? কি? আমি নিতুকে চড় মেরে এসেছি আর বলে এসেছি যে আমার মুগ্ধর কিছু হলে আমি তাকে খুন করব। সত্যি? উই মা, এবার তো তাহলে সুইসাইড ক্যান্সেল। এই আপনাকে কফি আমি পরে খাওয়াবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলুন, না হলে আমি আর বাঁচব না।
এখন আর হসপিটালে যেতে মন চাইছে না, এখন যাব না। যাবেন না মানে, তাহলে আমার কি হবে? তোমার কি হবে আমি কি করে জানব? আমি তো এখন কাজী অফিস যাব, আমার বিয়ে আছে আজকে। আপনার বিয়ে আছে আমাকে বলেননি তো? আমি নাগিন বলে কি আমাকে ইনভাইট দেননি? হম্মম, আজ তো তোমার আর আমার বিয়ে, চলো এখন কাজী অফিস যাই। এমনিতেও তো 23 মিনিট, আর তুমি কথা বলতে বলতে 2 মিনিট নষ্ট করেছ। সোসো ড এই বেডা, তোর মাথার ঠিক আছে? তোর সাথে এখন বিয়ে করতে গেলে ততক্ষণে তো আমি মরেই যাব। বিয়ে পরে করব, তুই আগে আমাকে বাঁচা। স্পর্শ, এই কিউট পিঙ্কিশ নাগিনটা না হলে মরেই যাবে। মরলে মরবে, আগে আমার বিয়ের স্বপ্নটা তো পূরণ হোক। আপনার কখনো বিয়ে হবে না দেখবেন। অনেক দিন ধরেই বিয়ে করতে মন চাইছে, আজকে তো বিয়ে করেই ছাড়ব। আর তাছাড়া তুমি মরলে আরেকটা নতুন বউ পাব, এসব ভাবলেই কি যে ভালো লাগে। স্পর্শ স্পর্শ চোখ মেরে মুগ্ধতার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি ড্রাইভ করতে করতে ওর বাসা সবাইকে কল করে বলল কাজী অফিসে আসতে, আজ ওর আর মুগ্ধর বিয়ে হবে। সাথে মুগ্ধতার বাবাকেও বলল, উনি তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তাড়াতাড়ি গাড়ি চালান। আচ্ছা তাড়াতাড়ি চালব, যদি তুমি এখন একটা কিউট করে কবিতা শোনাও। এখন আমার মাথায় কোনো কবিতা আসছে না। আচ্ছা তাহলে স্লো ভাবেই চলুক। আরে ভাবতে তো দিবেন নাকি? টাইম কম, 17 মিনিট। আও ওকে বলছি, বাট অন্যদিনের মতো ততটাও ভালো না হলে সরি। আমি নাগিন, তুমি বান্দর। হবে না কখনো আমাদের মেলবন্ধন। তুমি লাম্বু, আমি বেটে। হবে না আমাদের এই বিয়ে। তুমি ড্রাইভ করো ফাস্ট, নয়তো আমি যাব বনবাস। মুগ্ধ হেসে বলল, ওকে আফা, সুন্দর হয়েছে, ফাস্ট ড্রাইভ করছি। তাড়াতাড়ি। গুনে গুনে 5 মিনিটের মধ্যে কাজী অফিস পৌঁছালো স্পর্শ আর মুগ্ধতা। স্পর্শ গাড়ি থেকে নামতে না নামতেই মুগ্ধতা কাজী অফিসের দিকে ছুটল। মুগ্ধতা দৌড়াচ্ছে আর বলছে, স্পর্শ আর 10 মিনিট, প্লিজ তাড়াতাড়ি আসুন। স্পর্শর পেট ফেটে হাসি আসছে মুগ্ধতার কাজ দেখে। একে তো মেয়েটা হজমের ওষুধকে ঘুমের ওষুধ ভেবে খেয়েছে, তার ওপর পাগলামি। আসলে ঘুমের ওষুধ মুগ্ধতার বাসায় রাখা হয় না মুগ্ধতার জন্য, রাখলেও খুব গোপনে লুকিয়ে রাখা হয়, সব ওষুধের থেকে আলাদা করে। আর মুগ্ধতা সেই ভুলটাই করেছে। স্পর্শ হাঁটছে আর ভীষণ রকম হাসি পাচ্ছে ওর। মুগ্ধতা স্পর্শকে হাত দিয়ে ইশারা করছে আর ডেকে বলছে, প্লিজ আসুন না তাড়াতাড়ি, বিয়ে করব, তারপর আমাকে হসপিটাল যেতে হবে। স্পর্শ আর পারছে না হাসি আটকে রাখতে, এবার হো হো করে উন্মাদের মতো করে হেসে গাড়িতে লুটোপুটি খাচ্ছে। স্পর্শ হাসছে আর বলছে, হজমের ওষুধ খেলে কেউ মরে না আমার পিঙ্কিশ নাগিন, আমার এত হাসি পাচ্ছে কেন? আচ্ছা হাসি পাচ্ছে যখন হেসেই নেই, এই সুযোগ বারবার আসবে না। পরেও আমাদের বেবিদের কেউ তো বলতে হবে যে তার আম্মু বিয়ে করার জন্য কি পাগলামো টাইনা করেছিল, যদিও তারা তার মায়ের মতোই ড্রামাবাজ হবে শিওর। মুগ্ধতার বিরক্তি লাগছে, ওষুধের এফেক্ট যতটা না হচ্ছে তার থেকে বেশি ভয় ওর হাত পা কাঁপছে। মুগ্ধতার চোখে জল চলে এসেছে। মৃত্যুকে মানুষ বড্ড ভয় পায় আর ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করে যখন তারা মৃত্যু তাদের খুব কাছে চলে আসে। মুগ্ধতার ও অবস্থা এখন ঠিক এমনই। মুগ্ধতা ফুপিয়ে কাঁদছে আর বলছে, আপনি হাসছেন, আমি এখনই মরে যাই তাহলে তো আপনার ভালোই হয় তাই না? আপনি আবার নতুন করে বিয়ে করতে পারবেন তাই না? আমি সব বুঝি, আপনি তো আমাকে ভালোই বাসেন না। একবার আমি শুধু বেঁচে যাই আর কখনো এই সুইসাইড করার চেষ্টা করব না। বাবা আজকে খুব ভয় লাগছে, কখন কি হয়ে যাই। স্পর্শ ওর হাসি থামিয়ে মুগ্ধতার কাছে গিয়ে বলল, প্রমিস করো কখনো আর এমন বোকামো করবে না। আরে প্রমিস করছি তো আর এমন করব না কখনো, প্লিজ তাড়াতাড়ি চলুন আর বেশি সময় নেই, আমার হাত পা ভীষণ রকমভাবে কাঁপছে। স্পর্শ মুগ্ধতাকে কোলে তুলে নিল।
মুগ্ধতা ভীষণভাবে ভয় পাচ্ছে, সত্যিই আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে। মুগ্ধতা স্পর্শর বুকে মাথা রাখল, আর গলা জড়িয়ে আছে বেশ শক্ত করেই। স্পর্শ মুগ্ধতাকে কাজী অফিসের ভিতরে নিয়ে গিয়ে বসাল। মুগ্ধতা সবাইকে দেখল সেখানে উপস্থিত আছে। মুগ্ধতার বাবা চেয়ারে হাত পা ছেড়ে আবুলের মতো বসে আছেন। এটা ওনার মেয়ে কি করে ফেললেন? এত বোকা কেন মেয়েটা? এখন যদি সত্যিই মুগ্ধতার কিছু হয়ে যায় তাহলে ওনাদের কি হবে? আর স্পর্শই বা মুগ্ধতাকে হসপিটালে না নিয়ে গিয়ে আগে বিয়ে করতে কেন এনেছে? এগুলো ভেবেই ওনার আরও বেশি রাগ হচ্ছে। মুগ্ধতার শরীর নেতিয়ে আসছে ভয়, সবার মুখে আতঙ্কের ছাপ। সবাই শুধু স্পর্শর গতিপ্রকৃতি দেখছে, খুবই ঠান্ডা মাথায় সবটা সামলাচ্ছে স্পর্শ। এদিকে মুগ্ধতা একটু চোট পেলেই স্পর্শই পুরো বাড়ি মাথায় করে রাখে। ফির সেখানে মুগ্ধা ঘুমের ওষুধ খেয়েছে, তাও স্পর্শর কোনো হেলদোল নেই দেখে বিষয়টা সবাইকে ভাবাচ্ছে। কাগজপত্র সব রেডি ছিল, 2 মিনিটের মধ্যে রেজিস্ট্রি পেপারটা মুগ্ধতার সামনে ধরল স্পর্শ। সাইন ইট। তোমার না ইচ্ছা ছিল এই পিঙ্কিশ বান্দরকে বিয়ে করে আহানাফ মুগ্ধতা হবে, সো ডু ইট। মুগ্ধতা স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে, চোখের কোনো জলে ভরা। স্পর্শকে ঝাপসা দেখছে ও। চোখের পাতা ফেলতেই স্পর্শর জল গড়ালো চোখ থেকে। স্পর্শর দিকে তাকিয়ে বলল, আই রিয়েলি ওয়ান্ট টু বি আহানাফ মুগ্ধতা, আই উইল। কথাটা বলে মুগ্ধতা কাপা কাপা হাতে সই করে দিল। মুগ্ধতা সই করে স্পর্শর বুকে মাথা রাখল। ক্লান্ত লাগছে খুব, মনের ভয়টা বেশি কাজ করছে, তাই মুগ্ধতার জ্ঞান হারানোর উপক্রম। স্পর্শ বাম হাত দিয়ে মুগ্ধতাকে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে সিগনেচার করল। তারপর দুজন 3 বার কবুল বলল। মুগ্ধতা এক হাতে স্পর্শর হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আরেক হাতে স্পর্শর শার্ট খামচি মেরে ধরেছে। বড্ড ভয় করছে ওর। সবাই তো খুব খুশি, কিন্তু ভয়ও লাগছে সবার মুগ্ধতাকে নিয়ে। বিয়ে হয়ে যেতেই তামিম খান স্পর্শকে বললেন, তুমি কি আমার মেয়েটাকে মারবে স্পর্শ? দেখছ না ওর কি হাল? তোমার জন্য আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। মুগ্ধতার মা শিফা খান কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা কেমন কাঁপছে, প্লিজ ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। স্পর্শর মা বলল, কি রে স্পর্শ, তোর সবার কথা কি কানে যাচ্ছে না? মেয়েটা তো মরে যাবে রে। স্পর্শ এবার ধমক দিয়ে সবাইকে বলল, কি এত মেয়ে মেয়ে করছ? মেয়ে যখন সুইসাইড করতে যায় তখন খেয়াল থাকে না, তখন তাকে আটকাতে পারো না? মেয়েটাকে তো আদরে বাদর করেছ তোমরা, আজ থেকে ও আমার বউ। ওর জন্য কি ব্যবস্থা করতে হবে কি হবে না সেটা আমি বুঝব। তোমরা এখান থেকে যাও, আমি ওকে নিয়ে আসছি, আর ওর কিছু হবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হার। সবাই মনের মধ্যে একবার ভয় আর দোটানা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তামিম খান গজগজ করতে করতে শিফা খানকে বললেন, ঠিকই তো, তুমিও মেয়েটার একটু খেয়াল রাখতে পারো না? উনি কিছু বললেন না, উনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই স্পর্শ মুগ্ধতাকে ওর মুখোমুখি ধরে বসাতেই মুগ্ধতার মাথা নেতিয়ে গেল। মুগ্ধতার চোখ ছোট ছোট হয়ে আসছে। মুগ্ধতা ফিকে গলায় বলল, আমার কাছে আর একটুও সময় নেই তাই না বলুন? 30 মিনিট তো হয়ে গেছে, আমি কি তাহলে আর বাঁচব না? স্পর্শ খুবই নরমাল থেকে বলল, না বাঁচবে না, পিঙ্কিশ নাগিন উইল ডাই শুন। মুগ্ধতার চোখ দিয়ে জল পড়ছে। জানেন তো আমি না আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক, পাগলমিও করি আপনার জন্য, কিন্তু আপনাকে পেতে আমার এই সুইসাইড করার কাজটা ভুল। এই দেখুন এখন তো আমি আহানাফ মুগ্ধতা মানে পিঙ্কিশ বান্দরের পিঙ্কিশ নাগিন বউ। যদিও বন্দর আর নাগিন কখনো একসাথে থাকতে পারে না, তাই হয়তো আমি চলে যাচ্ছি। আমার এই কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে না তাই না? স্পর্শ সাবলীলভাবেই মাথা নাড়াল, যার অর্থ এর কোনো ক্ষমা নেই। আত্মহত্যা মহাপাপ, আর আমি তাই করে ফেললাম। কিন্তু আমি তো আমাকে হসপিটালে নিয়ে গেলেন না, তাহলে আমি বেঁচে গেলেও বেঁচে যেতে পারতাম।
ওহহ, আপনি আবার আমাকে বাঁচাবেন কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না, আপনি তো আবার বিয়ে করবেন, আপনি এটাও বললে না যে ভালোবাসি। কথাটা বলে আবার ফুপিয়ে কাঁদল মুগ্ধতা। স্পর্শ ঠোঁট চেপে হাসছে তা দেখে মুগ্ধতার রাগ হল, রেগে গিয়ে বলল, তুই হাসছিস তো? দেখবি তোর বিয়ে হবে না স্পর্শ, তুই চিরকুমার থাকবি। আর ৩০ মিনিট হয়ে গেছে, তাই আমিও এখন মরে যাচ্ছি, টাটা। স্পর্শ মুগ্ধতাকে ঝাপটে ধরে বলল, আমি তো বিবাহিতা এখন, আমার কলিজা মার্কা নাগিনের বর, আর আমি আমার নিগিনটাকে পিঙ্কিশ টাইপের ভালোবাসি, তোমাকে না বললেও মনে মনে নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সত্যি? তুমি এখনো মরনি? আমি তো মজা করে বললাম। ওহহ, ভালোবাসেন না? তাহলে মরে যাচ্ছি, বেঁচে থেকে কি লাভ? স্পর্শ হো হো করে হাসছে। মেয়েটার মাথার ঠিক নেই যে কি বলছে, জ্ঞান ফিরলেই আবার পাগলামো করবে। স্পর্শ মুগ্ধতাকে কোলে তুলে নিল। মুগ্ধতার সেন্স নেই, আজ থেকে মুগ্ধ ওর, শুধু ওর আর কারোর না। নিজের মতো করে এবার থেকে মুগ্ধতাকে সামলাবে, কখনো ভালোবেসে, কখনো বকাঝকা করে তো কখনো আদর করে, কারণ সেই অধিকার এখন স্পর্শর আছে। আমি কোথায়? এটা আমি কি দেখছি? আমি কি নাগিনদের রাজ্যে চলে এসেছি? কিন্তু না, এটা তো পিঙ্কিশ বান্দরের রুম, তাহলে আমি কি এখনো বেঁচে আছি? পাশ থেকে স্পর্শ বলে উঠল, এত ড্রামা বাজি বন্ধ করে পড়তে বসো, ফাস্ট, ৫ মিনিটের মধ্যে যেন দেখি যে পড়তে বসেছ। মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে বলল, আমি বেঁচে আছি? হমম, বেঁচে আছো, আরও ৫-৬টা তোমার মতো পিঙ্কিশ নোয়াগানের জন্ম দেবে, তাই হয়েছে আপনার ড্রামাবাজি। যাও এবার পড়তে বসো। ৬টা বাচ্চাকে নেই ভাই, আমি নিজেই নিজেকে সামলাতে পারি না। আপনি চাইলে সব পারেন আফা, শুধু আমাকে একটু উৎসাহ দিন। স্পর্শ, অনেক ড্রামাবাজি হয়েছে, এবার পড়তে বসো। কালকে কলেজ যাবে, আর সকাল সকাল উঠবে, আমাকে ঘুম থেকে ডাকতে হলে খবর আছে, আরও রুলস আছে, সেগুলো আমি সময় হলে আস্তে আস্তে বলে দেব। নাও এখন পড়াশোনা করো, আর কলেজের উটকো ঝামেলায় জড়ালে তোমার খবর আছে। আরও কিছু রুলস আছে কি? হমম আছে, সারাদিন রুলসের মধ্যে যা খুশি করবে। সন্ধ্যার আমি বাসায় থাকি, অ্যাকসেপ্ট নাইট ডিউটি, ওই টাইমটা পুরোটা আমার জন্য, ওকে? আরও কিছু থাকলে বলিয়েন। আপাতত এটুকুই। মুগ্ধতা বেইব তোমার ওপর ঠাডা পড়ছে, লেচিল করা বিবাহিত লাইফ। কিছু বললে? হমম, আপনি অনেক সুইট। ঘুমের জন্য চোখ জ্বালা করছে মুগ্ধতার, সেই কখন থেকে বই পড়েই যাচ্ছে। ৯৩০টার সময় ডিনার করে এসে আবার পড়তে শুরু করেছে, তারপর এখন প্রায় ১৩০টা বাজে, এখনও বই পড়েই যাচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আর কত পড়বে? স্পর্শ এতক্ষণ ধরে ল্যাপটপে মুখ গুজে কাজ করছিল মুগ্ধতার পাশে বসেই, কিন্তু এখন ব্যালকনিতে গিয়ে কফি খাচ্ছে। নিজের কফিটা নিজেই বানিয়ে নিয়েছে। আসলে তার বউটা তো আর ব্ল্যাক কফি বানাতে পারে না, তাও আবার উইথাউট সুগার, তাই ও নিজেই বানিয়ে নিয়েছে। মুগ্ধতা বানাতে পারলেও হয়তো মুগ্ধতার পড়ার ডিস্টার্ব করে, ওকে কখনোই কফি বানাতে বলতো না স্পর্শ। মুগ্ধতা দেখছে যে স্পর্শ কফি খাচ্ছে আর ব্যালকনিতে পায়চারি করছে। ফিজিওলজির বইটা ব্যাগেই আছে, এটা এখনও ব্যাগ থেকে বার করেনি। বইটা ওর খুবই অপছন্দের, ভাগ্যিস স্পর্শ এখনও জানে না। মুগ্ধতা বইটা বন্ধ করে বলল, আমার আর ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। এই লেট নাইট ঘুমিয়ে আমি সকালে তাড়াতাড়ি উঠব কি করে? ওনার না হয় কালকে নাইট ডিউটি, তাই সারা সকাল পড়ে পড়ে ঘুমাবে, আর আমি কি না দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠব, এটা হবে না। মুগ্ধতার বিড়বিড় স্পর্শর কানে যাচ্ছে। মুগ্ধতার দিকে এক পলক তাকিয়ে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, পড়ার আওয়াজ আসছে না কেন আমার কান অবধি? ফিনিশ দ্য চ্যাপ্টার ফাস্ট। মুগ্ধতার খুব রাগ লাগছে স্পর্শর ওপর, লোকটা এমন কেন? মুগ্ধতা বলল, পড়ছি তো, বয়রা হয়ে গেছেন নাকি?
ওকে, তাহলে আরও এক্সট্রা স্টাডি আওয়ার হিসাবে 30 মিনিট বাড়ানো হলো। মুগ্ধতা মনে মনে, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। মুগ্ধতা, তু তো আজ গায়া, এভাবে বললে হবে না, আমাকে সুইটভাবে বলতে হবে, কি কিউট আর কলিজা মার্কা বিহেভ করতে হবে, যা আমি একদমই পারি না। মুগ্ধতা এবার নরম সুরে বলল, আসলে বলছিলাম কি, আমি একটু ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যেতে গেলেও তো আপনার পারমিশন লাগে, তাই বলছিলাম আর কি। গো বাট যদি রুমের বাইরে এক পাও বাড়িয়েছে বা আম্মুর রুমে চলে যাওয়ার চেষ্টা করেছ তাহলে কিন্তু খবর আছে। এই বুঝে গেল কি করে, আমি তো ভেবেছিলাম ওয়াশরুমের নাম করে টুক করে ফুপির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব। আসলে ফকিন্নি মার্কা বান্দর জামাই হলে যা হয় আর কি, ওনার সাথে ঘুমালেই উনি কত কাছে চলে আসে, আমার হার্টবিট কি বেড়ে যায়, কেমন মাথা ভনভন করে ঘোরে। তবে যাই হোক, সেই সুযোগে একটু ওয়াশরুম থেকে তো ঘুরে আসতে পারব। মুগ্ধতা মনে মনে ভাবছে। মুগ্ধতা বিছানা থেকে নামল, হেলে দুলে ওয়াশরুমে ঢুকল। কয়েক মিনিটের মধ্যেই মুগ্ধতা বেরিয়ে এলো, বিছানার দিকে এগোতেই দেখল ওর ফোন বাজছে, কিন্তু তার আগে ওর স্পর্শর দিকে চোখ গেছে। স্পর্শ এত রাতে কার সাথে যেন বেশ হেসে হেসে কথা বলছে। মুগ্ধতা পা টিপে টিপে আড়ালে গিয়ে শোনার চেষ্টা করল যে স্পর্শ ঠিক কার সাথে কথা বলছে। যদি স্পর্শ এতরাতে কোনো মেয়ের সাথে খোশগল্প জুড়ে দেই তো মুগ্ধতা স্পর্শকে জানে মেরে দেবে। আর যাই হোক, ও স্পর্শকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ও। আসলে কালকে আমার নাইট ডিউটি আছে, তো তাই একটু লেট করেই উঠব সকালে, আর এখন একটু রাত জাগতে ইচ্ছা করছে, তাই আর কি। ওহহ, তোমারও কালকে নাইট ডিউটি আছে? বাহ, তাহলে তো টুকটাক কথা বলাই যেতে পারে। ওপর পাশে একটা ছেলে কথা বলছে নাকি মেয়ে কথা বলছে মুগ্ধতা বুঝতে পারছে না, তবে রাগ লাগছে স্পর্শকে এভাবে ফোনে হেসে হেসে কথা বলছে দেখে। কই, ওর সাথে তো স্পর্শ কখনো এমন হেসে কথা বলে না। মুগ্ধতা আবার কান পাততে যাবে, তখনই আবার ওর ফোন বেজে উঠল, তাই স্পর্শর বাকি কথা ওর আর শোনা হল না। মুগ্ধতা দৌড়ে গিয়ে ফোন তুলল, সুব্রতা ফোন করেছে। ফোন ধরতেই সুব্রতা রেগে গিয়ে বলল, কি করে ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? জানিস কতবার কল দিয়েছি? মুগ্ধতা বাঁকা চোখে তাকিয়ে বলল, কতবার? একবার। সত্যিই অনেকবার কল করে ফেলেছিস দোস্ত, ফকিন্নির মতো কথা বলিস কেন? একবার কল করেছিস, 2 বারের বেলায় ধরেছি, চেঁচিয়ে। সুব্রতা হো হো করে হেসে বলল, দোস্ত শান্ত হ, আমি তো মজা করছিলাম, আমি তো ভাবছিলাম বাসর রাতে জামাইয়ের সাথে রোমাঞ্চ করছিলিস, তাই আমার ফোন ধরিস নাই। হা, বাসর, তাও আবার আমার আর ওই বান্দরের? ইম্পসিবল, আর কার সাথে বাসর করব? ওই পিঙ্কিশ বান্দরটার সাথে যে কিনা এত রাত অবধি একটা কলিজা মার্কা নাগিনকে জাগিয়ে রেখে বই পড়াচ্ছে, আবার স্টাডি টাইম 30 মিনিট বাড়িয়েও দিয়েছে, আর তুই বাসরের কথা বলিস? আর আমার বিয়ের কথা তুই কি করে জানলি? আমি তো বলি নাই। হম্মম, তুমি তো বলো নাই, রোজা ভাবি বলেছে। আমার তো এখন তোর ওপর প্রচুর রাগ লাগছে, আর যাই হোক তুই আমাকে বলবি না। দোস্ত, আমি তো সিরিয়াস সুইসাইড করতে গিয়েছিলাম, ঘুমের ওষুধের শিশি থেকে 7টা ঘুমের ওষুধও খেয়েছিলাম, কিন্তু কোনো কালি না গড় নাগিন ওখানে হজমের ওষুধ রেখে দিয়েছে। কথাটা শুনে সুব্রতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, হজমের ওষুধ খেয়ে কিনা সিরিয়াস সুইসাইড। সুব্রতাকে হাসতে দেখে মুগ্ধতা রেগে বলল, হাসবি না একদম, বুঝেছি তুই ওই পিঙ্কিশ বান্দরের। আর বেশি কিছু বলতে পারল না, স্পর্শ ওর দিকে বাঁকা চোখে তাকাতে তাকাতে রুমে ঢুকছে। মুগ্ধতা স্পর্শকে দেখে বলল, সুব্রতা ফোন করেছে, কথা বলি? ইয়াহ, কন্টিনিউ বাট অনলি 5 মিনিটস। 5 মিনিটস মানে 5 মিনিটস। মুগ্ধতা একগাল হাসি নিয়ে বলল, আপনার ওই কিউট কলিজা মার্কা ব্যালকনিতে গিয়ে কথা বলি? রুমে গরম লাগছে তাই আর কি। রুমে এসি চলছে তাও গরম লাগছে? আমি তো জানতাম নাগিনদের রক্ত ঠান্ডা, বাট তোমার তো দেখছি গরম। তোমার কি মিউটেশন হচ্ছে মুগ্ধ?
মেবি। এখন যাই? কোথায় যাবে এত রাতে? ওই যে ব্যালকনিতে, শুভ্রতার সাথে কথা বলতে। আপনি কত সহজে সব ভুলে যান। আপনি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলেন ভাবলেই অবাক লাগে। কতটা শুনে স্পর্শর খুব হাসি পেল। এভাবে তাকিয়ে আছেন যে, আমাকে সুন্দর লাগছে তাই না? তবুও এবার যাই। শুভ্রতা কলে আছে? যাও, বাট আবার সুইসাইড করার চেষ্টা করে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে হাত পা ভেঙো না, কারণ ওখান থেকে পড়লে তুমি মরবে না। এবার যাই। গো, বাট 3 মিনিটস অনলি। 5 ছিল 3 হলো কিভাবে? এই যে তুমি এত আজাইরা কথা বলে 2 মিনিট নষ্ট করলে সেই জন্য। 2 মিনিটস লেফট, আমি ঘুমাবো তুমি আসলে, নাও ফাস্ট। কথাটা শুনতেই মুগ্ধতা দৌড় দিল ব্যালকনিতে। শুভ্রতা ওদের কথা শুনছে আর হেসে কুটোকুটি হচ্ছে, দুজনে সারাদিন টম এন্ড জেরির মতো ঝগড়া করে। মুগ্ধতা ব্যালকনিতে গিয়ে পিছন ফিরে বাইরের দিকে তাকিয়ে শুভ্রতার সাথে গল্প করছে, 2 মিনিটেরও বেশি হয়ে গেছে। হঠাৎ মুগ্ধতা অনুভব করল ও হাওয়াতে ভাসছে, চোখ বন্ধ করেছিল এতক্ষণ, হঠাৎ চোখ খুলে দেখল স্পর্শ ওকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছে। স্পর্শকে কোলে নিতে দেখে মুগ্ধতা বলল, এই আপনি কোলে নিলেন কেন? নামান, আমার এখনো শুভ্রতার সাথে কথা কমপ্লিট হয়নি। স্পর্শ বলল, তোমার 2 মিনিট শেষ, আর তোমার শুভ্রতার সাথে কথা কখনো শেষ হবেও না, তাই আর বেশি চেঁচামেচি করো না। নতুন বউ বেশি চেঁচামেচি করলে আব্বু আম্মু ভাববে আমি বেশি অত্যাচার করছি তোমার ওপর, তাই শান্ত হয়ে থাকো। স্পর্শ এবার শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, শুভ্রতা আজকে তোমার এই বেস্ট ফ্রেন্ডের বাসর রাত, তাই বুঝতেই তো পারছ। শুভ্রতা মুচকি হেসে বলল, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, প্লিজ কন্টিনিউ, এখন আর ডিস্টার্ব করছি না, হ্যাপি বাসর ভাইয়া। কথাটা বলে শুভ্রতা ফোন কেটে দিল। মুগ্ধতার গলা শুকিয়ে আসছে ভয়, আবার সেই আগের মতো ফিলিংস আসছে, হার্টবিট বাড়ছে, অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে, স্পর্শকেও নরমাল লাগছে না, অদ্ভুত নেশাগ্রস্ত চাহনি তার। মুগ্ধতাকে বিছানায় নামাতেই, মুগ্ধতা পালাতে গেলেই স্পর্শ হাত ধরে বলল, রোমাঞ্চ ইজ রোমাঞ্চ, ডোন্ট ক্রিয়েট এনি ডিস্টারবেন্স। মুগ্ধতা কাপা কাপা গলায় বলল, স্পর্শ। গুড মর্নিং জনঘন। মুগ্ধতা সকাল সকাল উঠে পড়েছে, স্পর্শর আগেই উঠেছে, শাওয়ার নিয়ে রেডিও হয়ে গেছে কলেজের জন্য, একটা হোয়াইট টপ আর একটা ব্ল্যাক জিন্স পরেছে, আর হোয়াইট আপ্রনটা এক হাতে ঝুলিয়ে নিয়েছে। স্পর্শ এখনও ঘুমাচ্ছে, স্পর্শর সামনে গিয়ে বলল, আপনি কি আমাকে আজকে কলেজে দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? স্পর্শ ঘুমে কাতর, এত ঘুম ও ঘুমায় না, নিজের ঘুম কন্ট্রোল করেই রাখে। স্পর্শ উঠছে না দেখে মুগ্ধতা বলল, আপনি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? স্পর্শ চোখ খুলে পিটপিট করে তাকিয়ে বলল, আমি দিয়ে আসব, ওয়েট 10 মিনিটস। মুগ্ধতা মনে মনে, রোজ রোজ দিয়ে আসার কি আছে, একদিন তো আমাকে একা যেতে দিন, আমাকে পুরো ঢাকা ঘুরে কলেজে পৌঁছানোর তো একটা সুযোগ দিন। আর তাছাড়া সিফাত স্যার আজকে মুগ্ধতার পেরেন্টসকে দেখা করতে বলেছিল ওনার সাথে, যদিও এসব কাজ স্পর্শই সামলাই, আর আজ যদি স্পর্শ কলেজে যাই তো মুগ্ধতা শেষ। ও কোনোভাবেই চাইছে না আজ কলেজে যেতে আর না স্পর্শকে যেতে দিতে। এখন যদি ও বলে ওর শরীর ভালো না তবুও স্পর্শ ওর কথা বিশ্বাস করবে না, কারণ এটা পুরনো বাহানা। তাই স্পর্শকে দেখে আন্দাজে একটা ঢিল ছুড়ল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। কিছু হয়েছে আপনার? স্পর্শ মাথা নিচু করে বলল, একটু মাথা ধরেছে। মুগ্ধতা একটা সুযোগ পেয়েছে, তা এই সুযোগ হাতছাড়া করা যাবে না। স্পর্শকে বলল, আপনার শরীর ভালো না, আপনার যাওয়ার দরকার নেই, তাছাড়া আমি তো এখন যথেষ্ট বড় হয়ে গেছি, একা একা তো আর যাচ্ছি না,
বাসার গাড়ি করে যাচ্ছি, চিন্তা কিসের? না, আমি দিয়ে আসব তোমাকে। স্পর্শর কোনো কথা মুগ্ধতা শুনল না। অবশেষে এই প্রথমবার স্পর্শকে পটিয়ে পাটিয়ে ও কোনো কাজ হাসিল করতে পেরেছে। মুগ্ধতার খুশি আর দেখে কে। আজ ও কলেজে যাবে না, পুরো পুরান ঢাকা ও আজ ঘুরবে, হাতিরঝিল থেকে শুরু করে সব জায়গা ঘুরবে। 10:30। কিরে মুগ্ধ, তুই আজ কলেজে এলি না যে? রাতে ঘুম হয়নি বলে কি এখনো ঘুমাচ্ছিস নাকি? হাসোস, আজকে আমি স্বাধীন, পুরো স্বাধীন। আজ কলেজে যাব না, আজ পুরো পুরান ঢাকা ঘুরব আমি। ভাইয়ার সাথে নাকি? আরে না, আমি একা। ওনাকে বোকা বানিয়েছি আমি এই প্রথমবার। কিভাবে? মুগ্ধতা শুভ্রতাকে সব বলল। শুভ্রতা অবাক। তুই আমাকে বলিসনি কেন? আমিও তোর সাথে যেতাম। পুরান ঢাকাতে নাহিদ ভাইয়ার বাসা, তাই তুই আসিস না এই চত্বরে, তাই বলিনি। মম, ঠিক। বাট স্পর্শ ভাইয়া যদি জানে যায় যে তুই কলেজে না এসে ভাইয়াকে বোকা বানিয়ে ঢাকা ঘুরছিস, তাহলে বুঝতে পারছিস ভাইয়া তোর কি হাল করবে। কিছু হবে না, আমি ঠিক সামলে নেব। মুগ্ধতা কল কেটে হাতিরঝিলের দিকে গেল। চলবে।